হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ, যে নিউজগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী দিনের জন্য, বা রিসেন্টলি মার্কেটে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে একটু মানে ছোট করে ডিসকাশন করব। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা ভাবছেন সেটাই। আমি আমার লোকেশনটা একটু চেঞ্জ করেছি। আমি এই মুহূর্তে ট্রাভেল করছি এবং ট্রাভেল করার জন্য আমি আগামী 10 দিন প্রায় এইভাবেই আমি ভিডিওগুলো রেকর্ড করব এবং সেইগুলো আমি আপনাদের কাছে জানাবো। যাই হোক, সাবজেক্টটা ইম্পর্ট্যান্ট, সাবজেক্টে ফোকাস থাকাটাই মানে বাঞ্ছনীয় বেসিক্যালি। তো প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সির, এবং আমাদের যে মেইন সাইকোলজিক্যাল লেভেলটা ছিল 25,000, সেটা মোটামুটিভাবে ব্রেক করলো এবং এটা মান্থলি এক্সপায়ারি আগামী দিনে আসতে চলেছে। সো এই টাইপ অফ ভোল্যাটিলিটি আমরা দেখতে পাবো। গতকাল আমার পোস্টটা যদি আপনি দেখেন, যেখানে আমি বলেছিলাম যে 25,000 যদি ব্রেক করে এবং 15 মিনিট সাস্টেন করে, তাহলে আমরা 24,850-এর যে লেভেলটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো যথারীতি আজকের ডেটে যদি আপনি দেখেন 24,870, 80 এইরকম কোনো একটা লেভেলের কাছাকাছি অলরেডি পৌঁছে গিয়েছে মার্কেট। সো আমার মনে হয় যে যদি আপনি এই 25,000-এর ক্রুশিয়াল লেভেলটা ব্রেক করার কথা, যেটা আমি বারবার বলে আসছিলাম, সেটা যদি আপনি অবজার্ভ করে থাকেন, তাহলে আজকের ডেটা হয়তো আপনি পয়সা বানিয়েছেন। এনিওয়ে, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সেবির কনসালটেশন পেপার। তো সেবি একটা কনসালটেশন পেপার আনতে চলেছে, যেখানে যেটা প্রত্যেকেই এক্সপেক্ট করছে যে আমাদের যে উইকলি কন্ট্রাক্টগুলো ছিল সেই প্রত্যেকটা উইকলি কন্ট্রাক্টকে তারা সম্পূর্ণভাবে এরপরে বর্জন করবে এবং অনলি মান্থলি কন্ট্রাক্ট থাকবে, এবং নাম্বার অফ কন্ট্রাক্ট অনেক কমিয়ে দেওয়া হবে এফএনও সেগমেন্টের মধ্যে। তো সেই টাইপ অফ জিনিসপত্র আমরা আগামী দিনে দেখতে পাবো। সেবি সেই টাইপের একটা কনসালটেশন পেপার অলরেডি তৈরি করার মতো জায়গায় চলে গিয়েছে এবং সেটা বানাতে শুরু করেছে। দেখা যাক মার্কেট রেগুলেটর হিসেবে তারা যে কাজটা করবে সেটা ডেফিনেটলি মার্কেটকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেঞ্জেস করবে। এর আগে এই টাইপের ইভেন্ট আমরা সাউথ কোরিয়ার ক্ষেত্রে দেখেছি। সাউথ কোরিয়াতেও সেম যে ইনসিডেন্টটা ইন্ডিয়ার ক্ষেত্রে হলো, অর্থাৎ মানে এফএনওতে বিশাল বড় পরিমাণের ভলিউম এবং এফএনও ট্রেডিং প্রচুর পরিমাণে একটা হাইপের জায়গায় চলে গিয়েছিল। সেম জিনিসটাই বা সেম টাইপ অফ ইভেন্ট আমরা সাউথ কোরিয়াতেও দেখেছিলাম, এবং সেই সময়ে যে ঘটনাটা তারা করেছিল, তাদের রেগুলেটররা তারা এইভাবেই পুরো এফএনও মার্কেটটাকে আস্তে আস্তে নিচের দিকে এনেছিল, রাইট? অর্থাৎ এই যে স্পেকুলেশনটার কথা বলা হচ্ছে, স্পেকুলেশনকে এইভাবেই মার্কেট রেগুলেটর ডমিনেট করে। তো ইন্ডিয়ান রেগুলেটর অর্থাৎ সেবি যে কাজটা করছে সেটা সম্পূর্ণভাবে ওই সাউথ কোরিয়ার যে সময়ের এফএনও ভলিউম বেড়েছিল, সেই সময়ে যা যা ইনসিডেন্টগুলো হয়েছে, সেই প্রত্যেকটা জিনিসকে তারাও পদক্ষেপগুলোকে প্রত্যেকটাকেই তারা হুবহু কপি করছেই বলা যেতে পারে। বাট যাই হোক, আলটিমেটলি এফএনও ভলিউম কমানোটা এবং স্পেকুলেশন মার্কেট থেকে কমানোটাই হচ্ছে সেবির উদ্দেশ্য। সেই জায়গাতেই তারা একটু ফোকাস থাকতে চাইছে এবং সেই জিনিসটাই করতে চলেছে। তো আগামী দিনে এই টাইপের যদি তারা কাজকর্মগুলো করে, তো আমরা উইকলি এক্সপায়ারিগুলো আস্তে আস্তে এরপরে অ্যাবলিশ হতে পারে বলে এক্সপেক্ট করছে অনেকেই, এবং আমিও সেই জিনিসটাই এক্সপেক্ট করছি। দেখা যাক আলটিমেট কনসালটেশন পেপারটা কোন জায়গায় আসে এবং কি বলতে চলেছে, সেই বিষয়গুলো বক্তব্যগুলো পড়ে আমি আপনাদের ডেফিনেটলি এর থেকেও ডিটেলসে একটা ভিডিও বানিয়ে জানাবো যথাসময়ে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে একটু চিলিকে নিয়ে একটু কথা বলবো, কারণ চিলির মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে। সেই ইনসিডেন্টটা হচ্ছে তাদের সবথেকে বড় যে মানে কপারের যে বড় কি বলবো মাইনিং করার যে কোম্পানিটা, সেই কোম্পানির মধ্যে অ্যাক্সিডেন্টালি 6জন লেবারের অ্যাকচুয়ালি মৃত্যু হয়েছে। তো 6জন লেবারের মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের যে মানে প্রোডাকশন, সেই প্রোডাকশনটাকে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। ওকে, এবং এই প্রোডাকশনটা বন্ধ করে দেওয়ার ফলে, এটা জুলাই মাসের কথা বলছি, জুলাইয়ে প্রোডাকশন বন্ধ করে দেওয়ার কথা ছিল, এবং তার ফলে এই মুহূর্তে রিসেন্ট টাইমে যে জিনিসটা ঘটেছে, যে তারপরেও আরও প্রচুর ছোট 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 প্রবলেম দেখা দিচ্ছে চিলির মধ্যে। এবং যেহেতু চিলি পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে মানে কপার উৎপাদন করে, তো সেই জন্য কি হচ্ছে, কপারের দাম বা কপারের উৎপাদন অনেক কমে যাচ্ছে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি
যে কপারের প্রাইস বাড়ছে, রাইট? এই কথাটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে আজকের ডেটে আপনি যদি দেখেন হিন্দুস্তান কপার শেয়ারটাকে বিগত কয়েকদিন যাবতই বেশ ভালো রকমের বুলিশ, রাইট? তার বুলিশনেসের রিজনটা হচ্ছে এটাই। তো সেই রিজনটাই আমি জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো কপারের বা হিন্দুস্তান কপারকে যদি আপনি ট্রেড করতে চান, আপনাকে চিলির দিকে সবসময় নজর রাখতে হবে। কারণ চিলি হচ্ছে সবথেকে বড় মানে কি বলবো, স্মেল্টার বলতে পারেন, বা তার সাথে মাইনিংটাও তারা সবথেকে বেশি পরিমাণে করে কপারের। তো সেই জিনিসটা হিন্দুস্তান কপারের জন্য একটা ফেভারেবল জায়গায় গিয়েছে। গ্লোবালি কপার প্রাইস ধীরে ধীরে সার্চ করছে, এবং এর ফলে যে জিনিসটা হতে পারে আগামী দিনে সেটা হচ্ছে যত ইলেকট্রিক্যাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটা বিয়ারিশ নেচার দেখাতে পারে, কারণ কপার তাদের একটা র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়, রাইট? তো এই তিনটে হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্সিয়ালি বসা ট্রেড। তো এই ট্রেডগুলো জেনারেলি আমি করে থাকি, আমার যারা স্টুডেন্ট আছে যাদের আমি শেখাই কমোডিটি ইত্যাদি ইত্যাদি, তারাও এই বিষয়গুলো জানে ডিটেলসে। তো সেইভাবেই এই জাতীয় ট্রেডগুলো যদি করতে হয় ক্যান্ডেলস্টিক্স না ফলো করেও, মানে জাস্ট এনভায়রনমেন্টাল সিচুয়েশনসগুলোকে জাজ করে আপনি এইভাবে ট্রেড করলেও করতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম রিসেন্ট টাইমের। তো এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে, এবং যে কারণে মেটাল সেক্টরের মধ্যে একটা বুলিশনেস রয়েছে, বিশেষ করে হিন্দুস্তান কপারের মধ্যে। আজকের ডেটে মার্কেট যে অনেকটা পরিমাণ ফল করলো বা একটা ড্রাস্টিক ফল করলো, সমস্ত সেক্টরগুলো ফল করলেও আপনি মেটালকে আপ দেখতে পাবেন, এবং তার সবথেকে বড় রিজনটা হচ্ছে এই হিন্দুস্তান কপার, রাইট? এবং মেটালের এই যে সেক্টর রোটেশন বা সেক্টোরাল যে রোটেশনটা চলছে, সেই বিষয়টা নিয়ে অলরেডি অনেক আগেই ডিসকাশন করেছি। আপনারা যারা যারা পজিশন বানিয়েছেন, আমার ধারণা তারা আশা করি প্রফিটে আছেন। দেখা যাক আগামী দিনে যখন আমি আবার নতুন কোনো সেক্টর পাবো, সেই সেক্টরগুলো সম্পর্কে ডেফিনেটলি ডিসকাশন করব। তবে এই মুহূর্তে আইটির যা সিচুয়েশন, তাতে মনে হয় না কোয়ার্টারলি রেজাল্ট খুব একটা ভালো আসবে। দেখা যাক আগামী অক্টোবরে এর কোয়ার্টারলি রেজাল্ট আসার কথা। তো আইটি স্টকের মধ্যে তখন একটা বটম আউট হওয়ার চান্সেস থাকবে আশা করি। কারণ এই জায়গার মধ্যে রেঞ্জ বাউন্ড এবং সমস্ত নেগেটিভিটিকে আইটি কনজিউম করার একটা বিশাল বড় রকমের প্রবণতা রয়েছে। আজকের ডেটে দেখতে গেলে টিসিএস 52 উইকস লোতে ট্রেড হচ্ছে। তো এই প্রত্যেকটা জায়গাকে যদি দেখতে থাকেন এবং আইটির মধ্যে সেক্টর রোটেশনটাকে যদি আপনি টাইমলি ধরতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন। যেহেতু এই সেক্টরটা প্রচুর নেগেটিভিটি হজম করছে এই মুহূর্তে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি H1B ভিসাকে কেন্দ্র করে, বা তার সাথে সাথে মানে এই যে জব ছাঁটাই চলছে টিসিএসের মধ্যে, তাছাড়াও যত রকমের নেগেটিভিটি, এআই আসার ফলে আইটির মধ্যে একটা ডিসরাপশন আসবে ইত্যাদি, যত নেগেটিভিটি, সেই নেগেটিভিটিগুলো এই মুহূর্তে কিন্তু আইটি কনজিউম করছে। সো ডেফিনেটলি এটা আবার একটা সেক্টর রোটেশনের জায়গা হিসাবে আমরা দেখতে পাবো। বাট আমার যেটা ধারণা এই কোয়ার্টারের পরে হয়তো সেই জিনিসটা দেখতে পাবো। যথাসময়ে আমি আপনাদের জানাবো, যেভাবে আমি মেটালের কথা বলেছিলাম, যখন যে মানে সেক্টরগুলো আমি পাবো এক এক করে, সেগুলো ডেফিনেটলি আপনাদের জানাতে থাকবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। আর হ্যাঁ, একটাই কথা, আমার ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, কারণ আমি আউট অফ কলকাতা আছি, এবং এটা আগামী কিছুদিন চলবে। এবং তারপরে যখন আমি আবার আমার ডেস্কে ফেরত যাব, তখন আমি আপনাদের আবার ডেস্ক থেকেই পুরো জিনিসপত্রগুলো জানাতে থাকবো। আজকের ভিডিওটা আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।